আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভি সন্ধ্যার খবরে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গত ১৬ বছর গণমাধ্যমে নির্লজ্জ ভূমিকা ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের দলীয় অবস্থান নেয়া পরিহার করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বলেও অঙ্গীকার করেছেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সংস্কারে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও আলোর মুখ দেখেনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। কমিশনের সুপারিশ বাস্তবায়নেও নেই কার্যকর কোনো উদ্যোগ। এমন বাস্তবতায় ইউকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কনসালটেশন অন মিডিয়া রিফর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সভা থেকে রাজনৈতিক নেতাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার চান সাংবাদিক নেতারা। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আপনারা বলেন যে অমুক হাউসে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা দেশ পরিচালনা করবেন তাদের সেই অঙ্গীকারটা কতটুকু আছে, সেই অঙ্গীকার তারা আদৌ পালন করবেন কিনা, সেই জায়গাগুলোকে তারা যদি নিশ্চয়তা দেন, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সুস্থ সবল গণমাধ্যম, সুস্থ গণতন্ত্র জন্ম দেবে। গণমাধ্যম কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আলোচনায় অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা বিগত ১৫ বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না। পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায় অথবা হতে পারে সবার জন্য সমানতার দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। একটা বডি থাকা দরকার। সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। বিগত সময়ে গণমাধ্যমের নিন্দনীয় ভূমিকা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দলের পক্ষে অবস্থান নিলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট হয়। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাইভ সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত ১৫ বছর কি হয়েছে। আমরা দেখেছি গত ১৫ বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম কর্মীদের ওপর নিপীড়ন চালানো হবে না বলে অঙ্গীকার করেন দলের মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়কর বচোয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। মহাসচিব আরও নিশ্চিত করেছেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যদি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, নিজেদের স্বার্থে চাঁদাবাজদের বহিষ্কার আদেশ প্রত্যাহার রাজনীতির জন্য শুভ নয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে চিন্তাশীল জাতি গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতাই হবে পরিবর্তনের হাতিয়ার। তাই তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সংস্কার শুধু ব্যবস্থায় নয়, দরকার চিন্তার জগতে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ আশঙ্কা থাকবেই। আর সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, গত ১৭ বছর প্রকৃত বিরোধী দল ছিল না, ছিল কিছু পোষা কুকুর। তাই দেশের স্বার্থে আগামী সংসদে দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন। ২৪ ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল, ইট ইজ কোয়াইট পসিবল।
কিন্তু আমি তো পরিবর্তন করলাম, পরিবর্তনের পর আমি কি করব? আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। একটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করব, ক্রমান্বয়ে। দায়িত্বশীলতার সাথে দরকার। সরকার চালাতে চাইলে দায়িত্বশীল বিরোধী দলও খুব বেশি প্রয়োজন। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভূমিকম্প সংক্রান্ত বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিকেলে তেজগাঁওয়ে সরকার প্রধানের দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত শুক্র শনিবার দুদিনে 4 দফা ভূমিকম্পে দেশে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হবার পর প্রধান উপদেষ্টা এই বৈঠকে বসেন। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা এবং উদ্ধার তৎপরতা সহ নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে 3 জেলায় অন্তত 10 জনের মৃত্যু হয় এবং 6 শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে জরুরি ব্যবস্থাপনা এবং অগ্নিকাণ্ডে নিরাপদ থাকার লক্ষ্যে মহড়ার আয়োজন করেছে বিএএফ শাহীন কলেজ। সকালে কলেজটির মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন কলেজের শতাধিক শিক্ষার্থী। অনুশীলন চলাকালে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান। এছাড়াও বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন কায়সুল হাসান এবং শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন। অ্যাকশন এইড এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এই মহড়ায় শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মরক্ষার কৌশল শেখানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় হলের টিন শেডের একটি রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, পরে পুরো ক্যান্টিন পুড়ে যায়। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 4টি ইউনিট দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। 6 দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। 27 নভেম্বরের মধ্যে দাবি মেনে সরকারি আদেশ জারি না হলে 29 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের অবস্থান এবং কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সেখানে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায় নিয়মতান্ত্রিকভাবে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করেনি। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার। আরও বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে। বলেন, 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা। কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5টি ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেওয়া হবে। মুক্ত অঞ্চল যেটাকে জোনিং করলে আমরা সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ ও ভোলায় টিকাদান কার্যক্রম চলমান রেখেছে এবং এই জোনিং করলে যেটা হবে যে সৌদি আরবের মতো দেশে যে আমাদের মাংস রপ্তানির ক্ষেত্রটা প্রসারিত হবে। এই এফএমডি থাকলে এই রপ্তানি করতে বাধা আছে। প্রিমিয়ার লিগ ফুটবলে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান। মৌসুমের প্রথম দ্বৈরথে আকালি হলুদ জার্সিধারীদের 3-2 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের 20 মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান।
32 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে। বিরতির পর 58 মিনিটে জাহিদ হাসানের ক্রস থেকে দারুণ হেডে আবাহনীর জাল কাপান বোয়াটেং। 72 মিনিটে 1 গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় আবাহনী। 78 মিনিটের ব্যবধানে কমিয়ে খেলায় দারুণ রোমাঞ্চ এনে দেন শেখ মোরসালিন। শেষ দিকে সুযোগ পেলেও সমতায় ফেরা হয়নি আবাহনীর। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পায় মোহামেডান। অন্যদিকে এবারের আসরে এখন পর্যন্ত জয়ের স্বাদ পাওয়া হয়নি আবাহনীর। এশিয়ান কাপে জায়গা করে নিলেও ঘরোয়া লিগ চালু না হলে বাংলাদেশের নারী ফুটবলে ধারাবাহিক উন্নতির কোনো সুযোগ দেখছেন না কোচ পিটার বাটলার। জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ভুটানের লিগ খেললেও তা মানসম্পন্ন নয় বলে মনে করেন তিনি। এদিকে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। নিলয় মজুমদারের রিপোর্ট। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের পর আবারও মাঠে ফিরেছেন আফিয়েদারা। এশিয়ান কাপের প্রস্তুতি নিতে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে এশিয়ান কাপের মতো বড় মঞ্চকে ঘিরে বাফুফে টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ আয়োজন করলেও তা যথেষ্ট মনে করছেন না দলের হেড কোচ পিটার বাটলার। ঘরোয়া লিগ চালু না হলে মেয়েরা নিয়মিত ফুটবল খেলার সুযোগ পাবে না। প্রতিনিয়ত মাঠে না নামলে আপনার উন্নতি হবে না। নিশ্চয়ই প্রীতি ম্যাচ ও টুর্নামেন্ট আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু ধারাবাহিক উন্নতি করতে হলে ঘরোয়া টুর্নামেন্টই খেলতে হবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবেন ঋতুপর্ণারা, যা দলে যোগ করেছে বাড়তি রোমাঞ্চ। প্রতিপক্ষ 2টি র্যাঙ্কিংয়ে এগিয়ে। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের ভালো প্রতিপক্ষ হিসেবে দেখছে বাংলাদেশ। তাই জয় দিয়েই শুভ সূচনা করতে চান আফিয়েদা। কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, ওদের খেলা এখনো আমরা দেখি নাই, আর দেখাবে, তো অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। আগামী 26শে নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 17 এশিয়া কাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ব্রুনাইকে 8-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। 2 অর্ধে 4টি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা। ছোটনের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে 13 মিনিট পর্যন্ত। এরপর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে। জোড়া গোল করেছেন অপু এবং রিফাত কাজী। অন্য 4 গোল করেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বাইজিদ। পূর্ব তিমুরের জালে 5 গোল দিয়ে বাছাই পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাছাইয়ের এ গ্রুপে বাংলাদেশের জন্য কঠিন 2 প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন। আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্বে খেলবে গ্রুপের চ্যাম্পিয়ন দল। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।